আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মোস্ট এফেক্টিভ ওয়েতে রিডিংয়ের গ্যাপ ফিল সলভ করতে শিখব। অনেক জায়গাতেই আপনারা বিভিন্ন টিপস এবং ট্রিক্স দেখছেন এবং এটারও আপনারা সবথেকে বেশি ভুক্তভোগী যে এই জিনিসগুলো আপনার একটা টেস্টেই খাটে, একটা টেস্টের পর দেখা যায় যে 90% জিনিস আর কাজ করে না। তো এইসব জিনিসের বাইরে একদম জেনুইনলি যে একজন ব্যান্ড 8, 9 পাওয়া স্টুডেন্ট যেভাবে থিঙ্ক করে, যেভাবে কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করে, এক্স্যাক্টলি ওইভাবে চলেন এখন করতে শিখি। সো যেই টেস্টগুলো এখন করব এইগুলো করতেছি ক্যামব্রিজ 10 টেস্ট 3 এবং টেস্ট 4 থেকে। ঠিক আছে, ক্যামব্রিজ 10 টেস্ট 3 এবং 4। সো প্রথম টেস্ট 3 এর প্যাসেজ 1 কিছু প্রশ্ন। ইন গ্রিস ট্যুরিজম ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট সামথিং। সো গ্রিসের মধ্যে ট্যুরিজমটা সবথেকে গুরুত্বপূর্ণ কিছু একটা, যেটা প্যাসেজে বলা আছে। আমি কি করব, এখন জাস্ট প্যাসেজে যাব, প্যাসেজ থেকে সেটাকে গুরুত্বপূর্ণ যেটা বলা আছে সেটাকে আমি এখানে লিখে দিব। আমার এখানে মেইন ব্যাপারটা কি, গুরুত্বপূর্ণ কোনটা। এখন আমি কিন্তু দেখেন ইম্পর্ট্যান্ট একবারও বলতেছি না, বারবার গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ আপনি যদি সরাসরি ওয়ার্ডটাকে খুঁজতে যান আর যদি ভাবেন যে আমি ওয়ার্ডের পরে আনসারটা পেয়ে যাব, তাহলে কিন্তু আবার প্রবলেম, কারণ এটা খুব রেয়ারলি দেখা যায় যে এক্স্যাক্টলি ওয়ার্ডটা মেনশন করা আছে। সো আমরা কী করব, আমরা ওয়ার্ড না নিয়ে বরং ওয়ার্ডের মিনিংটাকে নিব। সো চলেন দেখি যে গ্রিসে কী হইতেছে। এখন এটা আমি নাম্বার প্যারাগ্রাফ থেকে করব। কেন করতেছি, কারণ আগের যে কোশ্চেনগুলো আছে এটা তো আপনার এখানে 3 নাম্বার কোশ্চেন বা 3 নাম্বার টাইপ। আগের কোশ্চেনগুলো সলভ করতে যেয়ে আপনার ওই উপর থেকে এইগুলো করা লাগতো। ওকে, সো দেন যে এখানে কী বলে, দাঁড়ান একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে নাম্বার প্যারাগ্রাফটা যখন সলভ করতেন তখনই আপনার গ্রিসটা চোখে পড়ার কথা ছিল। তো চলেন এই নাম্বার প্যারাগ্রাফের মধ্যে গ্রিসের কথা আছে। এই যে দেখেন গ্রিস, রাইট। সো লাইনটা পড়ি। ফর এক্সাম্পল, ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম ইন বারমুডা, গ্রিস, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড অ্যান্ড মোস্ট ক্যারিবিয়ান কান্ট্রিজ। সো এখানে ট্যুরিজমটাকে কি বলতেছে, মেজর। মেজর মানে কি, গুরুত্বপূর্ণ, বৃহৎ, কি, সোর্স অফ ইনকাম। সো দেখেন আপনার এখানে 3টা ওয়ার্ড বসানোর কথা বলা আছে, যে নো মোর দেন 3 ওয়ার্ড। সো আপনি এখানে পুরোটাই বসাতে পারবেন, সোর্স অফ ইনকাম। সো 11র আনসার তাহলে সোর্স অফ ইনকাম। ভিডিওটা ফুল ভালো করে দেখেন। আপনার গ্যাপ ফিল নিয়ে বা গ্যাপ ফিলকে অ্যাপ্রোচ করার যেই দৃষ্টিভঙ্গিটা আছে, আপনি যেভাবে গ্যাপ ফিলটা অ্যাপ্রোচ করেন এটা অনেকটুকু ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারবো। দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর সামথিং। সো জামাইকা কি একটা দেশ, জামাইকাতে ট্রাভেল এবং ট্যুরিজমটা, এই ইন্ডাস্ট্রিটা একটা বিশাল কি। চলেন দেখি জামাইকার কথা এখানে কি বলা আছে। এই যে দেখেন জামাইকা। সো এটার মতো করেই হয়তো বা দেওয়া আছে। চলো লাইনটা পড়ি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য নাম্বার 1 র্যাঙ্ক এমপ্লয়ার ইন বাহামাস, ব্রাজিল, ডেস 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 জামাইকা। সো এই কান্ট্রিগুলোতে এটাকে কি বলতেছে, নাম্বার 1 র্যাঙ্কড এমপ্লয়ার বলতেছে। ঠিক আছে, মানে কি, কর্মদাতা, যেখানে অনেকজন মানুষ কাজ করে। 1 নাম্বার আপনার কি, এমপ্লয়ার। সো আপনার এখানে হবে কি, ইজ দ্য মেজর এমপ্লয়ার। দি মেজর মানে কি, সব থেকে গুরুত্বপূর্ণ। যেখানে বলছিল না 1 নাম্বার মানে কি, সব থেকে বেশি। দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মেজারিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম আর অফেন রিফ্লেক্টেড ইন দ্য মেজারমেন্ট অফ সামথিং। তো ইন্টারন্যাশনাল ট্যুরিজমের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিসের উপর রিফ্লেক্ট বা প্রতিফলিত হয়। চলেন আমরা একটু যে দেখি। আর এগুলো যেহেতু সিরিয়াল মেনটেন করে, সো উপর থেকে নিচ দিকে নামতে হবে। সো এই যে এখানে আপনারা যে দেখেন, আপনার স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের কথা বলা আছে। ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনটি টু প্রোভাইড প্রিসাইজ, ভ্যালিড আর রিলায়েবল ডেটা অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম participation or its economic impact. In many cases, similar difficulties arise when attempts are made to measure domestic tourism. So, কিসের উপর প্রভাব ফেলে বা কিসের বা কোনটার উপর প্রতিফলিত হয়, একই রকম রেজাল্ট শো করে যখন ডোমেস্টিক ট্যুরিজমটা মেজর করা হয়। ডোমেস্টিক ট্যুরিজমের মেজারমেন্টে আপনার ওই ইন্টারন্যাশনাল ট্যুরিজমের যে প্রবলেমগুলো আছে এগুলো লক্ষ্য করা যায়। দ্যাট মিনস আপনার এখানে আনসারটা হবে তাহলে ডোমেস্টিক ট্যুরিজম, মেজারমেন্ট অফ ডোমেস্টিক ট্যুরিজম। তো এবার আসেন প্যাসেজ 2তে। উই বিলিভ দ্য লাইট স্ক্রিন হাইপোথিসিস। হোয়াই উই বিলিভ দ্য লাইট স্ক্রিন হাইপোথিসিস। The most vividly colored red leaves are found on the side of the tree facing the dish. যে সব থেকে ভিভিডলি মানে কি, গাঢ়
রেড কালারের লিভস পাওয়া যায় গাছের ওই সাইডে, যে সাইডটা ফেস করে আছে কোন জিনিসটা দেখি, যে গাছের কোন সাইডটা বা কোন সাইড যেটা হচ্ছে অমুক জিনিসটাকে ফেস করে আছে, যেই জিনিসটাকে ফেস করে আছে, যে জিনিসটার মুখোমুখি থাকে সাইডটা, যেই সাইডে হচ্ছে আপনার লাল পাওয়া যায়, ওই যেই জিনিসটার মুখোমুখি করে আছে, ফেসিং করে আছে, সেই জিনিসটা আমাদের লাগবে। ঠিক আছে, সো এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা প্যারাগ্রাফ এইচের মধ্যে। কেন প্যারাগ্রাফ এইচে আসতেছি? লাইক আপনি যখন হচ্ছে এখান থেকে এই যে 16 নাম্বারটা সলভ করতেন, ওকে, সো তখনই হচ্ছে আপনার এইচ নাম্বার প্যারাগ্রাফটা পড়া লাগতো এবং এই প্যারাগ্রাফে আপনি রেড লিভ টাইপের কথাবার্তা এখানে পাইতেন। ঠিক আছে, সো আর এখানেও আপনি আনসারটা কাইন্ড অফ পেয়ে যাইতেন। যেরকম এখানে বলা আছে যে ওয়ান স্ট্রেট ফরওয়ার্ড অন মেনি ট্রিজ দ্য লিভস দ্যাট আর রেডেস্ট, মানে কি সব থেকে বেশি রেডস, আর দোজ অন দ্য সাইড অফ দ্য ট্রি, গাছের ওই সাইডে, হুইচ যেটা গেটস দ্য মোস্ট সান, যেটা সব থেকে বেশি সূর্য পায়। এখন গাছের কোন সাইডে সব থেকে বেশি সূর্য পাবে? যেটা সূর্যকে মুখোমুখি করে আছে নাকি সূর্যের অপোজিটে আছে? অফকোর্স যেটা সূর্যের মুখোমুখি আছে। সো এখানে সান ফেসিং ট্রিয়ের কথা বলা আছে, বাট সান ফেসিং সাইডের কথা বলা আছে। তার মানে আপনার এখানে আনসার হবে ফেসিং দ্য সান। 20 নাম্বার কি বলতেছে? দ্য ড্যাশ সারফেস অফ লিভস কন্টেইন দ্য মোস্ট রেড পিগমেন্ট। সো গাছের কোন সারফেসটা, কোন পৃষ্ঠটা, ঠিক আছে, গাছের কোন পৃষ্ঠটা বা কোন পৃষ্ঠের মধ্যে সবথেকে বেশি রেড লিভস পিগমেন্ট পাওয়া যায়? ঠিক আছে, দ্য ড্যাশ সারফেস অফ লিভস, সরি গাছের না, পাতার, মানে পাতার কোন স্তরটাতে সবথেকে বেশি রেড পিগমেন্ট থাকে? চলেন এটা ওইখানেই আছে রেড পিগমেন্টের আলোচনা। ওকে, বাট দ্য রেড ইজ ব্রাইটার অন দ্য আপার সাইড অফ দ্য লিভ। সো গাছের কোন স্তর, কোন সাইড? অবশ্যই এখানে আপার সাইডের কথা বলা আছে, যে ব্রাইটার কোন সাইডে? আপার সাইডে। সো দ্য আনসার ফর 20 উড বি আপার, UPPER, আপার। রেড লিভস আর মোস্ট abundant when daytime weather conditions are dash and sunny. সো এখানে ডেটাইম ওয়েদারটাকে সামথিং অ্যান্ড সানি বলবে। ঠিক আছে, এই সানির আগে আর যে জিনিসটার কথা মেনশন থাকবে সেটাই আপনার আনসার এখানে। বুঝতে পারছেন যে এরকম যদি অ্যান দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে আনসার করা না খুব ইজি হয়ে যায়। সানির আগে এইরকম ওয়েদার কন্ডিশন আর যে জিনিসটা পাবেন সেটাই আপনার আনসার হয়ে যাবে। তো চলেন দেখি সানির আগে আর কোন ধরনের ওয়েদার কন্ডিশনের কথা বলা আছে। এই যে দেখেন, এই যে এখানে পেয়ে গেছি আমরা আনসার। বেস্ট conditions for instance red colors are dry sunny days. সো ওয়েদার কন্ডিশন এখানে দুইটা ওয়েদার কন্ডিশনে আছে, একটা হচ্ছে সানি আর একটা হচ্ছে ড্রাই। সানিটা আপনার দেওয়া আছে, ড্রাইটা আপনার আনসার হবে। সো আমরা এটাকে আনসার করে দিই DRY। লাস্ট ওয়ান, দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেড কালার অফ লিভস ইনক্রিজেস অ্যাজ ইউ গো ফার্দার ড্যাশ। সো রেড কালারের যে ইন্টেন্সিটি বা ঘাড়ত্ব আছে সেটা বৃদ্ধি পায় যখন আপনি কোনো একটা দিকে সামনের দিকে আগান। এখন কোন দিকে যাওয়ার কথা বলা আছে? চলেন দেখি কোন দিকে আগানোর কথা বলা আছে। এই যে অ্যান্ড ফাইনালি আমার এটা চোখে পড়ে গেছে যে মাছ রেডার। অ্যান্ড ফাইনালি ট্রিজ সাচ এজ মেপেলস, ইউজুয়ালি মেপেল চিনেন কিনা আমি জানি না, মেপেল মানে কানাডার ইয়ের মধ্যে যেই কানাডা পতাকার মধ্যে একটা গাছের পাতার ছবি দেওয়া না, ওইটা হচ্ছে মেপল লিভস। ওটা কানাডার সম্ভবত জাতীয় গাছ। মেপল লিভস থেকে মেপল সিরাপ হয়, মধুর মতো নাকি লাগে, ওইটা দিয়ে হচ্ছে প্যানকেক খায় মানুষ। যাই হোক, সো মেপলস ইউজুয়ালি গেট মাচ রেডার দ্য মোর নর্থ ইউ ট্রাভেল ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। সো আরও কোন দিকে যাইতে বলছে আপনাকে, কোন দিকে গেলে আরও বেশি সেটা ইন্টেন্সিটিটা আরও বৃদ্ধি পাবে, আরও রেডার হবে, আরও যদি আপনি নর্থের দিকে যান। সো আপনাকে নর্থের দিকে যাইতে বলছে। সো গো ফার্দার, NORTH, নর্থ। এই হলো আপনার আনসার। এখন চলে আসেন টেস্ট 4-এ, টেস্ট 4 প্যাসেজ 1। সো বইটা ওপেন করে নেন, আমার সাথে বসে বসে একটু সলভ করেন, একটু বুঝে বুঝে সলভ করেন। সো এখানে আপনাকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, এর মানে কি একটু বলে নেই যারা জানেন না। এটা মিনস সিচুয়েশন ওয়াইজ আপনি ওয়ান ওয়ার্ড বসালেও হবে, সিচুয়েশন ওয়াইজ আপনার ওয়ান নাম্বার বসালে হবে, সিচুয়েশন ওয়াইজ আপনার ওয়ান ওয়ার্ড প্লাস ওয়ান নাম্বার বসাতেও আপনি পারবেন। সো এই কথাটার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, মানে কারেক্ট বলতে এটা আপনি ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন, আর এই দুটো একসাথে ইউজ করতে পারবেন। ওকে, সো এখানে আসেন ওয়াইল্ড ফায়ার্স।
তো এখানে কিছু কথা বলা আছে, ওকারেন্স মোর ফ্রিকুয়েন্ট, টেম্পারেচার আরও বেড়ে গেছে, হটার হয়েছে, স্পিড আরও ফাস্টার হয়েছে, মুভমেন্ট ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি। সো এখানে বলতেছে যে কিছু একটা করে যেটা খুবই আরও বেশি আগের থেকে বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তো চলেন দেখি স্পিডের পরে মুভমেন্টটা নিয়ে কি বলছে যেটা আনপ্রেডিক্টেবল। সো এটা শুরুর দিকেই থাকার কথা, যেহেতু হচ্ছে আপনার প্যাসেজ 1-এর একদম শুরুর কোশ্চেনগুলোই। সো এটা শুরুর দিকেই থাকার কথা, দেখি আছে কি না। ওকে, এই যে দেখেন হটার ফাস্টার অ্যান্ড স্প্রেড মোর ইরেটিক্যালি দ্যান ইন দ্য পাস্ট। সো স্প্রেড হয় ইরেটিক্যালি মানে হচ্ছে আনপ্রেডিক্টেবলি, ঠিক আছে, যে আপনি সেটাকে প্রেডিক্ট করতে পারবেন না যে কীভাবে সেটা স্প্রেড হবে। সো হটার ফাস্টার এবং স্প্রেডের কথা বলা আছে। সো মুভমেন্টটাকে কী হয় আনপ্রেডিক্টেবলি স্প্রেড হচ্ছে। সো আপনার এখানে আনসারটা তাহলে SPREAD। 2 নম্বর প্রশ্নে বলতেছে সাইজ অফ ফায়ার্স ড্যাশ গ্রেটার অন অ্যাভারেজ দেন 2 decades। ড্যাশ গ্রেটার এটা কি একটা তুলনা বলতেছে, ঠিক আছে, যে এত গুণ বেশি, ড্যাশ গ্রেটার। এখন এটা হচ্ছে হয়তো বা আপনারা ইংলিশ খুব একটা দেখেন নাই, শোনেন নাই, এই জন্য এটা অনুমান করতে পারতেছে না যেখানে কি বসতে পারে। সেখানে কি করতেছে গ্রেটার কম্পেয়ার করতেছে, কম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতেছে। সো এত গ্রেটার 2 times 3 times এরকম এই সিচুয়েশনে এই টাইপের সেন্টেন্স ইউজ করা হয়। ড্যাশ গ্রেটার অন অ্যাভারেজ দেন 2 decades ago, 2 দশকের আগে যেরকম ছিল তার থেকে কত গুণ বৃহত্তর। চলেন দেখি কত গুণ। এই যে দেখেন এখানে 10 times দ্য সাইজ অফ দ্য এভারেস্ট ফায়ার 20 years ago, 2 দশকের আগের কথা। সো 2 দশক আগে থেকে এখন কত বড়, সেটা 10 গুণ বড়। সো আপনার এখানে আনসার হবে 10 times। 3 নাম্বার এখানে কি বলতেছে, রেইনফল ড্যাশ অ্যাভারেজ। সো অ্যাভারেজ কি একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বুঝবে অবশ্যই। সো কি অ্যাভারেজটা যে বলতেছে যা লাইক হচ্ছে আপনার অ্যাভারেজ মানে কি গড়। এখন গড় থেকে কি হইতে পারে, গড় থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে, সেম হইতে পারে, তাই না? চলেন দেখি যে গড় থেকে গড়টা কীরকম, গড়ের কম, গড় থেকে বেশি নাকি। ওকে, কী জানি ছিল হচ্ছে আমাদের রেইনফলের ব্যাপারটা। ওকে, সো এখানে আপনি যদি একটু দেখেন এই লাইনটাতেই আছে, কিন্তু এখানে রেইনফলের জায়গায় একটা সিনোনিম ইউজ করছে, প্রিসিপিটেশন। এর মানে হচ্ছে আসলে রেইনফল। সো যাদের মানে এই ওয়ার্ডটা যারা না জানেন, স্বাভাবিক আপনি জানেনই না, তাই না? কারণ এই টাইপের ওয়ার্ড আপনি কখনো দেখেন নাই, আপনি কীভাবে শিখবেন? আপনি যে কোনো ভোকাবুলারি বই উঠে পড়তে পারেন, বাট এই ওয়ার্ডটা আপনি পাবেন না। তো এটাকে আপনি কীভাবে আনসার করতে পারেন? একটা ট্রিক বা ট্রিক বলতেছি না, মানে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার ওয়েটা বলতেছি। দেখেন ড্রাই সামার বলছে হ্যাজ হ্যাড সিগনিফিকেন্টলি বিলো নর্মাল ড্যাশ, এটার অর্থ আমরা জানি না, ঠিক আছে, ইন মেনি রিসেন্ট ইয়ার্স। সো এখানে নর্মাল থেকে বিলো বলতেছে, তাই না? আর এখন এই টাইপের কোনো কথা না আপনি আর কোথাও খুঁজে পাবেন না, যে নর্মাল বা অ্যাভারেজ থেকে কম বেশি, বুঝছেন? সো এই ওয়ার্ডটাকে কাইন্ড অফ আপনি যদি একটু চালাক হন, এটাকে এড়িয়ে যেও, তখন হয়তো আপনি বুঝতে পারবেন, যা অনুমান করতে পারবেন যে এই ওয়ার্ডটার মিনিং আসলে রেইনফল হতে পারে। সো সেটা অনুমান করার জন্য আপনাকে একটু চালাক হইতে হবে, আপনাকে বুঝতে হবে যে এখানে যেহেতু বিলো নর্মাল বলতেছে বা বিলো অ্যাভারেজ বলতেছে, দ্যাট মিনস এখানে ওই রেইনফলটা নিয়েই কথা বলছে। সো এই টাইপের কিছু জিনিসই আপনাকে লাইক আপনি এখন যদি 6 পর্যায়ে থাকেন, আপনাকে হচ্ছে 9-এর যে 9 ব্যান্ডে আছে তার থেকে আলাদা করে, এইরকম কিছু ব্যাপারই। সো এখানে হবে বিলো অ্যাভারেজ, ঠিক আছে? সো রেইনফল বিলো অ্যাভারেজ। মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ ডেস। সো ব্রাশ মানে কি, ব্রাশ মিনস হচ্ছে লাইক আপনার খড়কুটা টাইপ বা ছোট্ট ছোট্ট ঝোপঝাড় এরকম। টু অ্যাক্ট অ্যাজ ডেস, সো কী হিসাবে এগুলো কাজ করে, চলেন দেখি এগুলো কী হিসাবে কাজ করে। কোথায় আছে ব্রাশের কথাটা? কন্ট্রিবিউট টু দ্য ট্রেন্ড ফাস্টেড ক্লাইমেট চেঞ্জ, মানে 1 degree মিস করে গেছি। স্টপ ওয়াইল্ড ফায়ার্স কুইকলি অ্যাজ পসিবল, কনসিয়াস হ্যাজ বিন হল্ড ন্যাচারাল প্রাইমারি ফুল। ওকে, এই যে এখানে পাওয়া গেছে, এই যে আন্ডার ব্রাশের কথা বলা আছে, আন্ডার ব্রাশ নাও দ্য প্রাইমারি ফুয়েল ফর মেগা ফায়ার। সো কী হিসাবে কাজ করতেছে সেগুলো? ফুয়েল বা জ্বালানি হিসেবে কাজ করতেছে এই ব্রাশগুলো, ঠিক আছে? সো আনসার উড বি কি ফুয়েল, FUEL ফুয়েল।
5 নাম্বার বলতেছে এক্সটেন্ডেড ফায়ার ডেজ। সো আগুনের কিছু একটা এক্সটেন্ডেড হয়েছে, বৃদ্ধি পাইছে, বুঝতে পারছেন? আগুনের কিছু একটা কি বৃদ্ধি পাইছে, চলেন দেখি। সো আর উপরে কী বলা আছে, ইনক্রিজ ইন ইয়ারলি টেম্পারেচার, মানে বাৎসরিক টেম্পারেচার বৃদ্ধি পাইছে, এবং পরে বলতেছে যে আগুনের কিছু একটা বৃদ্ধি পাইছে। তো চলেন দেখি কী বলতেছে। তো ক্লাইমেট চেঞ্জ মারবে 1 ডিগ্রি ফারেনহাইট রাইস ইন, এই দেখেন এখানে 1 ডিগ্রি ফারেনহাইট রাইস মানে কি ইয়ারলি তাপমাত্রার কথা বলা আছে, যে ইয়ারলি টেম্পারেচার অ্যাক্রস দ্য ওয়েস্টার্ন স্টেটস। সেকেন্ড ইজ ফায়ার সিজনস দ্যাট অন অ্যান অ্যাভারেজ আর 78 ডেজ লঙ্গার দেন দে ওয়ার 20 ইয়ার্স এগো। সো এখানে আগুনের কোন জিনিসটা 78 দিন বড় বলতেছে, এই যে ফায়ার সিজনস, আগুনের মৌসুমটা, আগুন লাগার মৌসুমটা। সো এখানে আনসার হবে হচ্ছে আপনার ফায়ার, SEASONS, সিজনস। মোর বিল্ডিংস অফ ডেশ ইন ভালনারেবল প্লেসেস। সো মোর বিল্ডিং অফ ডেশ, কিছু একটা দিয়ে তৈরি বিল্ডিংয়ের কথা বলবে যেগুলো ভালনারেবল প্লেসের মধ্যে অবস্থিত। ভালনারেবল মানে কি, যে মানে ভালনারেবল মিনস এরকম কিছু একটা যেটাকে ইজিলি ক্ষতি করা যায়, ঠিক আছে? অনেক সময় আপনি বলতে শোনেন না যে ওই লোকটা খুবই ভালনারেবল, মানে সে হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা স্টেজে আছে, সে শারীরিক মানসিক দিক দিয়ে খুবই দুর্বল হয়ে গেছে। ওকে, থার্ড ইজ ইনক্রিজ কনস্ট্রাকশন অফ হোমস ইন উডেড এরিয়াস। সো এখন আগুনের জন্য ভালনারেবল বলতেছে, তাহলে অফকোর্স যে এরিয়াটা উডেন সেটাই কি আগুনের জন্য বেশি বিপজ্জনক, সেখানে তাড়াতাড়ি আগুনটা লাগবে। সো উডেড এরিয়াতে কিসের হাউস, না সরি দাঁড়ান, কী যেন বলছিলাম, মোর বিল্ডিং অফ ডেশ ইন ভালনারেবল প্লেসেস। সো মোর বিল্ডিং অফ হোয়াট, হোমস। আচ্ছা দাঁড়ান, ওইখানে না আমি বিল্ডিংয়ের মিনিং হচ্ছে বাসা পড়ছি, নো নট বাসা, এখানে ওইখানে বিল্ডিং মিনস হচ্ছে কনস্ট্রাকশনটাকে মিন করতেছিল, কনস্ট্রাকশন অফ হোমস, ঠিক আছে? সো বিল্ডিং মিনস ওখানে বাসা না, বরং বিল্ডিং মিনস ওখানে মানে নাউনের পরিবর্তে সেটা অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ হয়েছিল, সরি ফর দ্যাট। সো বিল্ডিং অফ অথবা কনস্ট্রাকশন অফ হোমস ইন উডেড এরিয়াস। সো আনসারটা হবে হচ্ছে হোমস, HOMES। এরপর চলে আসেন প্যাসেজ 2তে, সেম টেস্টেরই, নো মোর দেন 2 ওয়ার্ডস এখানে আপনি বসাতে পারবেন। সাইকোলজিস্ট হ্যাভ ট্রেডিশনালি বিলিভড দ্যাট আ পার্সোনালিটি ড্যাশ ওয়াজ ইম্পসিবল অ্যান্ড দ্যাট বাই ড্যাশ এ পার্সনস ক্যারেক্টার টেন্ডস টু বি ফিক্সড। আচ্ছা, যাই সাইকোলজিস্টরা ট্রেডিশনালি মানে কি, যে জিনিসটা এখানে ট্রেডিশনালি বিলিভড বলতেছে এর মানে হচ্ছে অনেক দিন ধরে যেটা বিশ্বাস করে আসছে, ঠিক আছে? লাইক হচ্ছে ট্রেডিশনালি হেল্ড মানে অনেক দিন ধরে যেটা মানুষ ধারণ করে আসছে, ট্রেডিশনালি বিলিভ মানে অনেক দিন ধরে এরকম বিশ্বাস করে আসতেছে যে এ পার্সোনালিটি ড্যাশ ওয়াজ ইম্পসিবল, যে পার্সোনালিটি রিলেটেড কিছু একটা অসম্ভব ছিল। চলেন আমরা যে দেখি যে পার্সোনালিটি সম্পৃক্ত কোন ব্যাপারটা হচ্ছে অসম্ভব ছিল, কোন কালারটা ভালো লাগে, অনেক অপশন আছে, যাই হোক কোনটা নেব এটি নেই, হ্যাঁ ওকে। সো পার্সোনালিটির কোন ব্যাপারটা ফিক্সড, চলেন দেখি প্যাসেজ 2। সাইকোলজিস্ট হ্যাভ লং হেল্ড, এই যে লং হেল্ড মানে কি অনেক দিন ধরে ধারণ করে আসতেছে, দ্যাট যে আ পার্সনস ক্যারেক্টার ক্যান নট আন্ডারগো আ ট্রান্সফরমেশন, কী করতে পারবে না, একজন পার্সনের ক্যারেক্টারটা কখনো চেঞ্জ হতে পারবে না, ট্রান্সফর্ম হতে পারবে না। সো এটাই কি ওরা বিশ্বাস করে আসতো, দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কী হবে, পার্সোনালিটি ট্রান্সফরমেশন ওয়াজ ইম্পসিবল। সো এখানে 14 আনসার হচ্ছে ট্রান্সফরমেশন। 15তে কী বলতেছে, অ্যান্ড দ্যাট বাই আ ড্যাশ আ পার্সনস ক্যারেক্টার টেন্ডস টু বি ফিক্সড। সো বাই মানে কি, মানে এই সিচুয়েশনটা কি এখন, যে এখানে হচ্ছে 15 নম্বর প্রশ্নটা বসে আছে, এখানে বলতেছে যে কিছু একটার মধ্য দিয়ে বা কিছু একটা দ্বারা তাদের এই ক্যারেক্টারটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? চলেন দেখি কিসের দ্বারা বা কিসের মধ্য দিয়ে তাদের এই ক্যারেক্টারটা ফিক্সড হওয়া। পার্সোনালিটি আর ডিটারমাইন্ড অ্যাট আ ইয়ং এজ, হাউএভার রিসার্চার্স হ্যাভ বিগান লুকিং cannot undergo transformation in any meaningful way, and that key traits of personality are determined at a very young age. তো এই যে দেখেন আপনার কি ট্রেট মানে কি, ট্রেট মানে হচ্ছে লাইক নিদর্শন, ঠিক আছে? যে মূল কিছু নিদর্শন কিসের, পার্সোনালিটির। আর ডিটারমাইন্ড মানে কি, ফিক্সড করে দেয়া, অ্যাট আ ভেরি ইয়ং এজ,
কখন সেটা ফিক্সড করে দেওয়া হয়েছে? একটা ইয়ং এইজে। সো আপনার এখানে আনসারটা কী হবে? ইয়ং এইজ, ফিক্সড at that by a young age a person's character tends to be fixed. সো আপনি আনসারটা যে হয়েছে কি না সেটা বোঝার জন্যে এখানে যখন আপনি আনসারটা বসাবেন তখন এইটার যে মিনিংটা হচ্ছে তার মিনিংয়ের সাথে প্যাসেজের যে মিনিংটা আছে ওইটাকে ম্যাচ করে দেখার ট্রাই করবেন। যদি দেখেন যে সেম সেম হয়েছে দুটার মিনিং, দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কারেক্ট। দিস ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু পজিটিভ সাইকোলজিস্ট হু সে দ্যাট our personal qualities can be seen as a habitual behavior. One of the easiest qualities to acquire is dash. So একটা কোয়ালিটি যেটা অ্যাকোয়ার করা, যেটা লাইক অ্যাকোয়ার করা মানে কি, লাইক সেটাকে আপনার মধ্যে নিয়ে নেওয়া, সেটাকে আয়ত্ত করা ইজি। সো দেখি অ্যাকোয়ার কোন জিনিসটা খুবই ইজি। আচ্ছা, এই যে এখানে একটা কথা বলা আছে, সাম কোয়ালিটিস আর লেস চ্যালেঞ্জিং টু ডেভেলপ। সো কিছু কোয়ালিটি আছে যেগুলো খুবই সহজে ডেভেলপ করা যায় বা আয়ত্ত করা যায়, দেন আদার্স, অপটিমিজম বিং ওয়ান অফ দেম, যার মধ্যে একটা কি অপটিমিজম। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। ওকে, সো আশাবাদী হচ্ছে এরকম একটা গুণ যেটা ইজিলি অ্যাডাপ্ট করা যায়, ডেভেলপ করা যায়। দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কী হবে? অফকোর্স অপটিমিজম। However, in order for a new quality to develop, for example, a person however, regardless of the quality, it is necessary to learn a wide variety of different days in order for a new quality to develop. So varieties of different ভিন্ন ভিন্ন কিছু শিখার কথা বলা আছে, ওয়াইড ভ্যারাইটি অফ ডিফারেন্ট ডেশ। সো চলেন দেখি যে কী শেখার কথা বলা আছে। ওয়ান অফ দ্যাম, হাউএভার ডেভেলপিং কোয়ালিটিস রিকোয়ার্স মাস্টারিং আর রেঞ্জ অফ মানে কি? অনেকগুলো বিভিন্ন রকমের। সো বিভিন্ন রকমের কী মাস্টার করার কথা বলা আছে বা শেখার কথা বলা আছে? রেঞ্জ অফ স্কিলস। সো আপনার পরবর্তী আনসারটা হচ্ছে তাহলে স্কিলস। এসটা কিন্তু বসায়েন। 18। For example, a person must understand and feel some dish in order to increase their happiness. So একজন পার্সন অবশ্যই তাকে কিছু আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং ফিল করতে হবে, অনুভব করতে হবে কিছু কিছু একটা, কিসের জন্য? হ্যাপিনেসটাকে ইনক্রিজ করার জন্য। চলুন দেখি যে কী আন্ডারস্ট্যান্ডিং এবং ফিল করার কথা বলা আছে। For example, to bring more joy and passion into your life, you must be open to experiencing করা মানে কি? যে অনুভব করা নেগেটিভ ইমোশনস। সো নেগেটিভ ইমোশনটাকে অনুভব করার কথা বলা আছে। আর এখানেও কি আপনার সেটাই লাগতো যে আপনার হ্যাপিনেস, ওখানে জয় ইনক্রিজের কথা বলা আছে, এখানে হ্যাপিনেস ইনক্রিজের কথা বলা আছে। সো হ্যাপিনেস ইনক্রিজ করার জন্য কী আন্ডারস্ট্যান্ড করার কথা বলা আছে? নেগেটিভ ইমোশনস। সো 18 আনসার হচ্ছে নেগেটিভ ইমোশনস। সো এইভাবে যদি হচ্ছে আপনি করেন তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার যদি 10টা গ্যাপ ফিল থাকে তার মধ্যে অ্যাটলিস্ট 8টা-9টা আপনি কারেক্ট করে ফেলতে পারবেন। কয়েকটা হয়তো আপনি আটকায় যেতে পারেন, যেগুলো আপনার হয়তো বা ভোকাবুলারি ইউজ লাগতে পারে, বাট নর্মালি আপনার প্যাসেজ 1-এ আসুক, 2-তে আসুক, 3-তে আসুক, যেখানে আসুক না কেন আপনি আনসারটা এরকম এফিশিয়েন্ট ওয়েতে করলে করতে পারবেন। সো আসসালামু আলাইকুম।